নমস্কার। গল্পের কোলাহলের ৩৮ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আমরা সবাই কম বেশি ভূত, প্রেত বা অন্ধকারকে ভয় পেয়ে থাকি। আবার এরকমও অনেকজন আছে যারা এসবে ভয় পায় না। তাদের কাছে আত্মা বা প্রেত বিষয়টা একটা থ্রিলিং ব্যাপার। এরকমই একটা ঘটনা পাঠিয়েছে শুভাশিস শিলিগুড়ি থেকে। সেটা আজকে পাঠ করে শোনাবো। এরকমই কেউ নিজের লেখা গল্প বা ঘটনা খুব সহজেই পাঠিয়ে দিতে পারো আমাদের মেল আইডি গল্পের kolahal@gmail.com বাংলাতে লিখে, অথবা যেমন আমরা ইংলিশ অ্যালফাবেটে বাংলায় চ্যাট করি সেরকমভাবেও পাঠাতে পারো। ঘটনা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে ভালোবাসা দিও। আর নতুন সত্য ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করে নিও। চলি সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। আমি শুভাশিস। এই ঘটনাটা পাঠাচ্ছি শিলিগুড়ি থেকে। আমি তোমাদের চ্যানেলের সব ঘটনাই শুনেছি মোটামুটি। তোমার বলা স্টাইলটা স্পেশালি আমার ভালো লাগে, তাই আমি এই ঘটনাটা পাঠাচ্ছি যাতে তোমার গলায় শুনতে পারি আর বাকি শ্রোতাদেরও তোমার মাধ্যমে শোনাতে পারি। ঘটনাটি ঘটেছিল 2016 সালে। আমি গেছিলাম আমার এক কলেজের বন্ধুর বাড়ি চন্দননগরে। তখন অবশ্য আমরা সকলেই কলেজ জীবন কাটিয়ে কর্মজীবনে পা দিয়েছিলাম। এরকম একদিন আমি আর রক্ষিত ঠিক করলাম সোমনাথের বাড়ি যাব ঘুরতে জগদ্ধাত্রী পুজোর সময়। সোমনাথকে একবার বলাতেই রাজি হয়ে যায়। কলেজ জীবনে যাওয়া সম্ভব হয়নি, কারণ সোমনাথ শিলিগুড়িতেই পড়তে এসেছিল। এখানে তার পিসির বাড়িতে থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সে। কর্মজীবনের ফাঁকে একটু ছুটি নিয়ে আমি আর রক্ষিত যাই চন্দননগরে। রক্ষিতের সম্বন্ধে কিছু জিনিস বলে রাখি। রক্ষিতের বরাবরই কলেজ জীবন থেকেই আমরা দেখে এসেছি ওর শরীরে ভয় বলতে কিছু ছিল না। যেমন ওর শরীরের গঠন, তেমনি ওর সাহস আর একটা বাজে স্বভাব ছিল ওর। সেই স্বভাব অবশ্য এখন আর নেই এই ঘটনাটি ঘটার পর থেকে। স্বভাবটি হচ্ছে, কেউ কোনো জায়গায় ভূত প্রেতের উপস্থিতির কথা বললে সেটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিত রক্ষিত। সেখানে হুটহাট করে চলে যেত। কিছুই প্রমাণ না পেয়ে তারপর সেটা নিয়ে হাসাহাসি ইয়ার্কি করত। অবশ্য এই ঘটনার আগে কোনোদিনও আমি নিজের চোখে কিছু দেখিনি, তবে আমি মানতাম যে বরাবর প্রেত বা আত্মা সত্যি এসব হয়। আমি হাসতাম না এগুলো নিয়ে কোনোদিনও। জগদ্ধাত্রী পুজোর সপ্তমীর দিন সকালে আমরা দুজন পৌঁছাই সোমনাথের বাড়ি। সোমনাথের বাবা মা ছাড়া বাড়িতে ছিল তার ঠাকুমা। বয়স হয়েছিল তখন অনেক। চোখে ছানি পড়ে দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছিল। একদম সামনে না গেলে দেখতে পেতেন না কাউকে। ঘরে ঢুকে আমরা সামনে যাই ঠাকুমার। সোমনাথ আমাদের নাম বলে আলাপ করিয়ে দেয় ঠাকুমার সাথে। আমাকে ডাকে ঠাকুমা নিজের কাছে। মুখটা সামনে নিয়ে এসে আমাকে দেখে ভালো করে। তারপর ফোকলা মুখে হেসে বলে, অনেক বড় হবি তুই, তোর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমি হেসে পায়ে হাত দিয়ে নমস্কার করে পিছিয়ে আসি সোমনাথের কাছে। সোমনাথ ফিসফিস করে আমাকে বলে, কিছু মনে করিস না, ঠাকুমা আসলে একসময় জ্যোতিষ চর্চা করত, তাই এখনো নতুন কাউকে দেখলে এরকম কথা বলে থাকে। আমি বলি, না না, এটাই আবার মনে করার কি আছে, আমার তো ভালোই লাগলো বেশ ঠাকুমার সাথে আলাপ করে। তখনই ঠাকুমার ডাকে রক্ষিতকে তার কাছে। রক্ষিতের হাতটা ধরেই ছেড়ে দিয়ে চমকে ওঠে ঠাকুমা। তারপর বলে, তুই এখানে এমনি এমনি আসিসনি, তোকে আনানো হয়েছে। রক্ষিত জিজ্ঞাসা করে, কে এনেছে আমাকে? ঠাকুমা তারপর নিজের মনে বিড়বিড় করতে থাকে। সোমনাথ এসে রক্ষিতকে আবার এই একই কথা বলে। রক্ষিত অত কিছু গায়ে মাখে না। আমরা ওর বাড়িতেই দুপুরের খাবার খেয়ে তিনজনে একসাথে বেরোই একটু ঘুরতে। ঠিক করেছিলাম একটু ঘুরে সন্ধে নাগাদ চলে আসব, তারপর আবার রাত্রিরে বেরোবো। সেরকমই করলাম।
সন্ধে নাগাদ এসে বিশ্রাম নিয়ে তারপর ওর বাড়িতেই সুস্বাদু খাবার দাবার খেয়ে আমরা বেরোই পুজো পরিক্রমায়। রাত তখন 12:30। আমরা একটা প্যান্ডেল থেকে বেরিয়ে আইসক্রিম খাচ্ছিলাম। হঠাৎ সোমনাথ বলে ওঠে, তোরা তো এখন আছিস সেখানে দশমীর পর অবধি, তাহলে আজকে আর ঠাকুর না দেখে ফ্রেঞ্চ সিমেট্রিটা একটু ঘুরে আসি। আমি আগেই বলেছিলাম আমার এসব ভালো লাগে না, তাই আমি না বলি। কিন্তু রক্ষিত খুব উতলা হয়ে ওঠে কথাটা শুনে, এক কথায় রাজি হয়ে যায়। যেহেতু দুজনেই রাজি ছিল, তাই আমার কথার আর কোনো দাম রইল না। আমরা চললাম। জিটি রোড ধরে আমরা হেঁটে চললাম সিমেট্রির পথে। রাস্তায় অনেক রকমের ইয়ার্কি করছিল রক্ষিত আমার ভূত প্রেতের ভয় নিয়ে। আমিও সব হাসি মুখেই মেনে নিয়েছিলাম। 1টা নাগাদ পৌঁছাই লাল দিঘির পাড়ে। তার উল্টো দিকেই দেখি সিমেট্রি। তখন কার্তিক মাস, আবহাওয়াতে একটা তিতকুটে ঠান্ডার আমেজ। লাল দিঘির রাস্তায় গাঢ় কুয়াশার পরত পড়েছিল তখন, আর তার মধ্যে সিমেট্রির গেটটা যেন মনে হচ্ছিল কোনো দানব অপেক্ষায় রয়েছে আমাদের গিলে খাবে বলে। মনে ভয় লাগে আমার, গাটা ছ্যাঁক করে ওঠে। রক্ষিত আগে এগিয়ে যায় সিমেট্রির গেটের কাছে, পেছনে যায় সোমনাথ, আমিও যাই। সোমনাথ গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, এখন আজকে অনেক রাত হয়ে গেছে, সিমেট্রির ভেতরে ঢুকিস না, অন্য একদিন আসবো না হয়। কিন্তু ওর কথাটা শেষ হওয়ার আগেই দেখলাম রক্ষিত হেঁটে ঢুকে গেছে ভেতরে। আমরা ছুটে ঢুকি ভেতরে। ভেতরের অন্ধকার কি অস্বাভাবিক গাঢ় ছিল, আমরা নিজেদেরকেই দেখতে পাচ্ছিলাম না। রক্ষিত ওই অন্ধকারের ভেতরে কোথায় হারিয়ে গেল সেটাই ভাবছিলাম। দুজনেই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছিলাম। ওই আলোয় আরও মনে হচ্ছিল যেন অন্ধকার বেড়ে গেল। আমি আর সোমনাথ দুজনেই রক্ষিতের নাম ধরে ডাকছিলাম, কিন্তু ওর কোনো গলার আওয়াজ পাচ্ছিলাম না। আমার মন খারাপ সংকেত দিচ্ছিল। হঠাৎ আমাদের পেছন থেকে একটা হাত টোকা মারে কাঁধে। চমকে উঠি আমি আর সোমনাথ। ঘুরে দেখি রক্ষিত হাসতে হাসতে বলে, আমি জানতাম সুভাষিস একাই ভীতু, এখন তো দেখছি সোমনাথ তুইও কম যাস না। ফোনের ফ্ল্যাশগুলো নিভিয়ে দে, নাহলে কোনো ভূত বা প্রেত আমাদের দেখে ফেলবে। এই বলে ও হেঁটে এগিয়ে যায়। আমরা ফ্ল্যাশগুলো নিভিয়ে দিই। হেঁটে যাই সিমেট্রির আরও গভীরে ওর পেছনে। কবরের ওপরগুলোয় কুয়াশার স্তরটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। মনে হচ্ছিল যেন সব মৃতদের কবর থেকে প্রেতরা উঠে দাঁড়িয়ে আছে। আমি চেঁচিয়ে বলি রক্ষিতকে, রক্ষিত বাড়াবাড়ি করিস না, এখানে আমরা পুজো দেখতে এসেছি, সব জিনিস নিয়ে গাছজোয়ারি করা উচিত নয়, ফিরে চ। আমার কথায় পাত্তা দেয় না। আবহাওয়া অনুযায়ী ঠান্ডাটা যেন একটু বেশি লাগছিল আমার আর সোমনাথের। হঠাৎ আমরা সামনে দেখতে পাই না রক্ষিতকে। ছুটে যাই আমরা দুজন সামনের দিকে, দেখতে পাই না, কোথাও যেন মিলিয়ে গেছে রক্ষিত। সামনে শুধু সারি সারি কবর। তখনই ওই কবরের অন্ধকার থেকে রক্ষিতের গলা ভেসে আসে, আরে অত ভয় পেলে চলবে কি করে, আমার দিকে আয়, এখানে দেখ কি খুঁজে পেয়েছি আমি। আমরা এগোতে যাব গলার আওয়াজটার দিকে, বুঝতে পারলাম আমি আর সোমনাথ যে আমাদের হাত কেউ শক্ত করে ধরে রেখেছে। ঘুরে দেখলাম একজন প্রবীণ বয়স্ক লোক, গায়ে একটা লম্বা কালো কোট, হাতে ধরা একটা লণ্ঠন। তখনই দূরে কোথাও যেন অনেকগুলো কুকুর ডেকে উঠল একসাথে।
আমাদের দিকে ওই লোকটি লণ্ঠনটি তুলে ধরে, তারপর একটা কর্কশ গলায় আমাদের বলে, এত রাত্রিরে তোমরা এখানে কি করছো? বেরিয়ে যাও এখান থেকে। লণ্ঠনের মৃদু আলোয় দেখতে পাই লোকটার মুখ। বয়স হয়েছে ভালোই, বলিরেখাগুলো তার প্রমাণ দিচ্ছে। আমরা বলে উঠি, হ্যাঁ আমরা বেরিয়ে যাব, তবে আমাদের বন্ধু রক্ষিতকে আমরা খুঁজে পাচ্ছি না। ও আমাদের ওই সিমেট্রির ভেতর থেকে ডাকছে। আপনি ওকে দেখেছেন? লোকটির কথাবার্তা শুনে বুঝলাম খ্রিস্টান, ফাদার বলে মনে হলো। লোকটি কিছুক্ষণ ভালো করে আমাদের দেখল, তারপর বলল, তোমাদের এত রাতে এখানে আসা উচিত হয়নি। তোমরা আমার সাথে থাকো। কেউ যদি ডাকে তোমাদের, তোমরা যাবে না। যার ডাক তোমরা শুনেছ, ও তোমাদের বন্ধু নয়। কথাটা শুনেই আমার পিলে চমকে গেছিল। আমি শক্ত করে সোমনাথের হাতটা চেপে ধরি। বুঝলাম সোমনাথও ভয় পেয়েছে, ওর হাত থর থর করে কাঁপছে। লোকটি তারপর ওই কবরের মধ্যে দিয়ে লণ্ঠনটা তুলে ধরে এগিয়ে যায়। আমরাও যাই পেছন পেছন। বুঝতে পারি ভেতরের কবরগুলো সদ্য দেওয়া হয়েছে। মরা মানুষের ওপর দিয়ে হাঁটছি ভেবেই আমার সারা গা ঠান্ডা হয়ে যাচ্ছিল। একটু দূরে হেঁটে গিয়ে ফাদার দাঁড়িয়ে পড়ে একটা কবরের সামনে। ওই কবরটাও যেন সদ্য দেওয়া হয়েছে। ফাদার বলে, এর মধ্যে তোমাদের বন্ধু রয়েছে। সেভ হিম। আমরা হকচকিয়ে যাই। প্রথমে ভাবি হয়তো মজা করছে, সেও হয়তো আমাদের ভয় দেখাচ্ছে। তখনই আমি শুনতে পাই রক্ষিতের ডাক, সুভাশিস এইদিকে আয়, আমি এখানে রয়েছি। ডাকটা আসে সামনের দিকের অন্ধকারের ভেতর থেকে। সোমনাথও ওই ডাক শুনতে পেয়েছিল, তবে ওর ডাকটা এসেছিল পেছনের কবরের গভীর থেকে। আমরা থরথর করে কাঁপছিলাম। সেভ হিম কুইকলি, ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম। ফাদারের ধমকানিতে টনক নড়ে আমাদের। আমরা তাড়াতাড়ি হাত দিয়ে মাটি সরাতে থাকি। রক্ষিতের সেই ডাক যেন এগিয়ে আসতে থাকে, তবে আমি যেদিক থেকে শুনতে পাচ্ছিলাম সোমনাথ তার উল্টো দিক থেকে শুনতে পাচ্ছিল। ফাদার লণ্ঠনের আলোটা বাড়িয়ে দেয়। আমরা একটু মাটি সরাতেই হাতে লাগে বাক্সর মতো কিছু একটা। পুরো মাটি সরিয়ে দেখলাম একটা কাঠের কফিন। পাশের মাটিগুলো হাত দিয়ে সরিয়ে কফিনটা খুলে ফেলি। ভেতরে দেখি রক্ষিত শুয়ে রয়েছে, চোখ তার বন্ধ। আমরা তাড়াতাড়ি দুজনে মিলে ওকে তুলে সরাই কফিনের বাইরে। তখন আমরা শুনতে পাই সেই গলার আওয়াজটা, তবে সেটা রক্ষিতের আওয়াজ আর লাগছিল না, যেন অন্য কোনো গলা রক্ষিতের গলার সাথে মিলিয়ে ডাকছে। কি ভয়ঙ্কর সেই ডাক! ফাদার চুপ করে দাঁড়িয়ে থাকে আমাদের পাশেই, যেন সে কিছু শুনেও শুনতে পাচ্ছে না। একবার ঝুঁকে লণ্ঠনের আলোটা দিয়ে রক্ষিতের মুখটা দেখে, তারপর বলে, ওকে নিয়ে চলে যাও এখান থেকে। নোবডি উইল হার্ম ইউ। অচৈতন্য অবস্থায় রক্ষিতকে চাগিয়ে আমরা দুজন বেরোতে থাকি সিমেট্রি থেকে। রক্ষিত তখন বিড়বিড় করে যেন কিছু বলছিল, আমি সেটা বুঝতে পারছিলাম না। সোমনাথ বলেছিল রক্ষিত ফ্রেঞ্চে কিছু যেন বলছে। পেছনে ফাদারকে দেখি ওই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, তার ওই লণ্ঠনের আলোটা কবরের মাঝখানে দেখা যাচ্ছিল। সিমেট্রি থেকে বেরিয়ে ফুটপাতেই আমরা শোয়াই রক্ষিতকে। আমরা পাশে বসে হাঁপাচ্ছিলাম। কিছুক্ষণ বাদে জ্ঞান ফেরে রক্ষিতের, উঠে বসে ধরফর করে। তখন ওর চোখে আমরা প্রথম দেখেছিলাম ভয়। আমাদের দেখেও ভয় পাচ্ছিল।
আমরা শান্ত করি ওকে। ও বলে সোমনাথকে, বাড়ি চ তাড়াতাড়ি, আমার ভালো লাগছে না শরীরটা। আমরা তখন কিছু জিজ্ঞাসা করি না ওকে, বাড়ি ফিরে যাই। পরের দিন সকালে আমরা তিনজন যখন এক ঘরে ছিলাম, আমরা জিজ্ঞাসা করি রক্ষিতকে কি ঘটেছিল ওর সাথে। রক্ষিত বলেছিল ও সিমেট্রির ভেতরে ঢুকে এগিয়ে যাচ্ছিল একাই। বেশ কিছুটা যেতেই ও শুনতে পায় আমাদের ডাক। তবে ডাকটা এসেছিল ওর কানে সিমেট্রির অন্ধকারের গভীর থেকে। ও ছুটে গেছিল সেখানে, গিয়ে প্রথমে কাউকে দেখতে পায়নি, তারপর আবার ডাকটা শুনেছিল একদম কানের পাশেই। গলাটা নাকি আমাদেরই ছিল। ঘুরে দেখেছিল আমি আর সোমনাথ দাঁড়িয়ে আছি। ও ইয়ার্কি করেছিল আমাদের সাথে ভূত নিয়ে। আমরা নাকি শুধু ওর দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর আমাদের মতো দেখতে অবিকল ওই দুজন হাত বাড়ায় রক্ষিতের দিকে। রক্ষিত হাত দেয় তাদের হাতে। সেই হাতের শীতল স্পর্শতে রক্ষিতের সারা শরীর ঠান্ডা হয়ে যায়, যেন কোনো ঠান্ডা বরফে হাত দিয়েছিল রক্ষিত। আর ওই দুজনের চেহারা কেমন অদ্ভুতভাবে বদলাতে শুরু করেছিল। অনেক লম্বা হয়ে যাচ্ছিল তাদের শরীর। রক্ষিত জ্ঞান হারিয়ে ফেলেছিল তখন, আর কিছু মনে ছিল না। এইসব বলছে রক্ষিত, হঠাৎ একটা লাঠির শব্দ আসে কানে। পেছনে ঘুরে দেখি সোমনাথের ঠাকুমা। আমরা আর নিজেদের মধ্যে কথা বলি না, চেপে যাই, পাছে ঠাকুমা আমাদের আগের দিন রাতের এই কীর্তির কথা শুনতে পাবে ভেবে। তবে ঠাকুমা চোখে কম দেখলেও কানে ভালোই শুনতে পেত। সে তার আগেই রক্ষিতের বলা সব কথা শুনে ফেলেছিল। ঠাকুমা খাটের পাশ দিয়ে ঘুরে এসে রক্ষিতের মুখের সামনে মুখটা এনে ভালো করে দেখেছিল। তারপর বলেছিল, ফাদার ব্রায়ানের জন্য তোরা বেঁচে ফিরেছিস, ধন্যবাদ জানাস তোরা ওনাকে। আমি বলেছিলাম, হ্যাঁ ফাদার এসেছিলেন আমাদের সাহায্য করতে, তবে তার নামটা জানা হয়নি, আর ওনাকে ধন্যবাদও বলা হয়নি। ওনাকে কোথায় পাবো? ঠাকুমা তখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। মৃদু হেসে আমাদের বলেছিল, ফাদার ব্রায়ান মারা গেছে 1897 সালে। সে বাঁচায় এখনো অসহায় মানুষদের ওই কবরের পিশাচের হাত থেকে। এটা শোনার পরে আমি যে কি করে সোমনাথদের বাড়িতে দশমী অবধি কাটিয়েছিলাম সেটা আমিই জানি। সুভাষিস, আমি একদম রিলেট করতে পারছি তোমার সাথে। তোমার ভয় পাওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার। খুব ভালো লাগলো আজকের এপিসোডে তোমার ঘটনাটা পাঠ করে। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট চ্যানেলে তোমার জীবনের ঘটনা পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, কমেন্টে জানাও কেমন লাগলো আজকের ঘটনাটি। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।